বাংলাদেশের গত 16 বছরের যে সময়কাল, এই সময়কালে সব থেকে বড় অপ্রাপ্তির জায়গাটাই হলো যে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের নির্বাচনকে পরিচালনা করেছে, আমরা 14 নির্বাচনে দেখি যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সরকার গঠন করে ফেললো। 2018 সালে আমরা দেখলাম যে তারা আসলে রাতের ভোটের নির্বাচন তারা করলো, এবং 2024-এ এসে তারা একটা ডামি নির্বাচন তারা করলো বাংলাদেশে। তো এই বাংলাদেশের মানুষেরা ইলেকশনকে কতভাবে সেটাকে এখানে জালিয়াতি করা যায় তার সমস্ত উদাহরণ এই গত 16 বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশ এটা তৈরি করেছে। তো এই কারণে আমরা দেখি যখন ইভিএম এর কথাটা আসে, তো ইভিএম এমন একটা ইলেকট্রনিক যন্ত্র, সেখানে আসলে প্রযুক্তিগতভাবেই সেটার অপব্যবহার করা সম্ভব। কে কতটা ভোট পেয়েছেন সে সংখ্যাকে পাল্টে দেওয়া সম্ভব, এবং এই পাল্টে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের অনেকগুলো এজেন্সি এগুলোর সাথে যুক্ত থাকতো, সরকার সেটাকে তাদের মতো করে ব্যবহার করত। এই কারণে ভোট যখন হবে এবং ইভিএমে আসলে প্রার্থী কে না কে এই বিষয়গুলো আসলে যারা ভোটার তারা আসলে বুঝে উঠতে পারতেন না। এরকমও হয়েছে যে এক জায়গায় এক মার্কায় ভোট দিবেন, কিন্তু অন্য মার্কায় গিয়ে সেটা সিল পড়ে যাবে, এরকম ধরনের ব্যাপারও ইভিএম এর মধ্যে ঘটেছে। এবং যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এবং তথ্য প্রযুক্তিকে যত রকম ভাবে এটার অপব্যবহার করা সম্ভব তার সবটাই কিন্তু ইভিএম এর মধ্য দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তো এই কারণে কিন্তু যখন এখন এসে নির্বাচন কমিশন তারা আসলে ইভিএম এর সিদ্ধান্ত থেকে সরে আসেন, এটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। বরং সরাসরি ব্যালট পেপারে প্রার্থীদের তালিকা থাকবে বা সেখানে মার্কাগুলো থাকবে, যারা ভোটাররা আছেন তারা সেখানে ভোট প্রদান করবেন, এর মধ্য দিয়ে আসলে এটা হওয়া প্রয়োজন। আরো একটা সিদ্ধান্ত যেটা সরকার নির্বাচন কমিশন গ্রহণ করেছে, যে কোনো একটা জায়গায় যদি একজন প্রার্থী থাকেন তো সেখানে না ভোটের অপশনটা তারা যুক্ত করেছেন। আমাদের কাছে এটাকে ইতিবাচক মনে হয় যে যদি আসলে কোনো একটা জায়গায় এমন পরিস্থিতি হতেই পারে, আওয়ামী লীগ যেরকমটা করেছে 14 নির্বাচনে, তারা আসলে 153টা আসনে তাদের কোনো প্রার্থীর বিপরীতে আর কোনো প্রার্থী ছিল না, একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচন করে আসলেন। তো বাংলাদেশে কোনো একটা অঞ্চলে এরকম হতেও পারে যে কোনো একজন ব্যক্তি তিনি এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী যে তিনি হয়তো তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কেউ সেখানে নির্বাচন করবেন তিনি সেটা টলারেট করলেন না, আর কাউকে সেখানে দাঁড়াতেই দিলেন না, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে তিনি জয়ী হয়ে আসার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলেন। তো এরকম যদি পরিস্থিতিও থাকে, তো সে জায়গায় সে অঞ্চলের যারা ভোটাররা আছেন তারা সেই প্রার্থীর বিপক্ষে গিয়ে তারা ভোট দেওয়ার একটা অপশন পেলেন, যাতে করে সেইখানে যদি না ভোট আসলে সিম্পল মেজরিটিতে এগিয়ে যায়, যদি সেটা 50% ক্রস করে যায়, সেখানে নতুন করে আবার নির্বাচন আয়োজন হলো, সেখানে একটা নতুন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, যার মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থেই জনগণের যে প্রতিনিধি তাকে বের করে নিয়ে আসার এবং তাকে জিতিয়ে নিয়ে আসার, তাকে প্রার্থী থেকে তাকে প্রতিনিধি হিসেবে বের করে নিয়ে আসার একটা সুযোগ সেখানে তৈরি হবে। আমরা এই দুটো সিদ্ধান্ত, ইভিএম বাতিল করা এবং না ভোটের অপশন যুক্ত করা, সিদ্ধান্তকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। এর পরবর্তীতে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা প্রায় 1 মাসের বেশি সময় বা 1 মাস ধরে হচ্ছে আপনাদের পদযাত্রা করলেন, সেই পদযাত্রা একটি ছিল হচ্ছে যেন হচ্ছে সংবিধান সংস্কার নয় বরং পরিবর্তন, নতুন ভাবে সংবিধান করা। সেখানে হচ্ছে যে ঘোষণাপত্র আসছে সেখানে কিন্তু সংবিধান সংস্কারের কথা আসছে। তাহলে কি আপনারা ব্যর্থ আপনাদের এত বড় পদযাত্রা করেও? আমরা জুলাই পদযাত্রায় বাংলাদেশের 64 জেলায় গিয়েছি, আমরা সেখানে মানুষের সঙ্গে কথা বলেছি, এবং একেবারেই গ্রামের কৃষক থেকে শুরু করে নিয়ে ওই অত্র এলাকার যারা সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন, যারা শিক্ষকেরা আছেন, যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, সকল ধরনের মানুষের সঙ্গে আমরা ওঠা বসা করেছি, আমরা তাদের কথাগুলো শুনেছি। আমরা একে দীর্ঘ সময় ধরে বলতেছি যে বাংলাদেশে 72-এর যে সংবিধান, একই তো এই সংবিধান প্রণয়নের যে পদ্ধতি সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। তারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন না সংবিধান প্রণয়নের জন্য, এবং সেই সংবিধানটা যা করা হয়েছে সেটা একদলীয় একটা সংবিধান হয়েছে, সেখানে মূলনীতির যে বিষয়গুলো আছে সেটা থেকে শুরু করে নিয়ে, এবং যখন সংবিধানটা করা হলো, এই সংবিধানটা একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমান তাকে মাথায় রেখে, যে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, তিনি দেশটাকে পরিচালনা করছেন, সেই প্রধানমন্ত্রীকে ওভার ইম্পোর্ট করা, এতটা ক্ষমতায়ন করা হয়েছে প্রধানমন্ত্রীর, যে সেই ক্ষমতায়নের জায়গা থেকেই বাংলাদেশে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধভাবেই কোনো একজন প্রধানমন্ত্রী চাইলেই স্বৈরাচারী হয়ে উঠতে পারেন, এরকম ব্যবস্থা এই সংবিধানের মধ্যে বিদ্যমান। এবং পরবর্তীতে এই সংবিধানে 16-17 বার সংশোধনী হলো, এবং সেই সংশোধনীগুলোর অনেকগুলোই দলীয় পারপাজে হয়েছে, এবং পরবর্তীতে এখন যে সংবিধানের যে অবস্থা, সেই সংবিধানের অনেকগুলো আর্টিকেল কার্যত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটার
47টার মতো আর্টিকেল সেটার কার্যকর অবস্থায় নাই। আমরা যখন বিএনপি, জামাত বা অন্য যে কোনো দলের সঙ্গেই আমরা কথা বলি, প্রত্যেকেই কিন্তু বলেন যে এই সংবিধানটা দিয়ে আর চলবে না। এই সংবিধানে তারা বলতেছেন বিএনপি যে এখানে সংস্কার প্রয়োজন। তো আমরা যখন দেখি হিসেব করে যে সংবিধানের 7 আর্টিকেলের মধ্যে এইভাবে বলা হলো যে সংবিধানের আসলে প্রস্তাবনা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই জায়গাগুলোতে আর কোনো পরিবর্তন নিয়ে আসা যাবে না। যদিও কোর্টে একটা রায় এসেছে 75 সংশোধনী সেটার বাইরে গিয়ে, কিন্তু এইরকম ধরনের একটা পরিস্থিতি কিন্তু এই সংবিধানের মধ্যে করে রাখা হয়েছে। এবং এই সংবিধানে ক্ষমতার যে 3টি অঙ্গ রয়েছে, রাষ্ট্রের যে 3টি অঙ্গ রয়েছে, সেটা বিচার বিভাগ, সেটা এক্সিকিউটিভ এবং সেটা আইন সংসদ, এর মধ্যকার যে ক্ষমতার ভারসাম্যের যে জায়গাগুলো আছে সেটাকে আসলে পরিপূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব হয় নাই। এই কারণে বাংলাদেশের মানে এই রাষ্ট্রের চরিত্রটা কিরকম হবে সেটাকে নির্ধারণের জন্যও যেমন, একই সাথেই বাংলাদেশে যাতে কার্যকরভাবে গণতন্ত্র আমরা চর্চা করতে পারি, যাতে কার্যকরভাবে এদেশের মানুষেরা তাদের গণতান্ত্রিক অধিকারগুলো প্রাপ্ত হন, এবং একই সাথে যাতে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভবপর হয়, এই কারণেই কিন্তু একটা নতুন রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে নতুন সংবিধানের কথা আমরা বলেছি। যেখানে আমরা গত বছর যখন 3 আগস্টে নাহিদ ইসলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছিলেন, সেখানে কিন্তু গোটা ব্যবস্থার কথা আমরা বলেছি যে ফেসিস্ট হাসিনার চলে যাওয়াটাই শুধু আমাদের অর্জন হিসেবে আমরা এটাকে গ্রহণ করে আমরা নিবৃত্ত হয়ে গেলাম। বিষয়টা এই জায়গায় নয়। হাসিনা তিনি চলে গেছেন, ফেসিস্ট চলে গেছে, কিন্তু ফেসিজমের যে উপাদানগুলো আছে সেগুলো যেন বাংলাদেশে আর বিদ্যমান না থাকে। তো এই কথাগুলো যখন আমরা মানুষের কাছে বলেছি, মানুষেরা কিন্তু এগুলোকে গ্রহণ করেছে। অন্য দল অর্থাৎ বিএনপি যদি এখন নতুন সংবিধানের কথা না বলে থাকে, তারা কিন্তু এই সংবিধানে যে চলবে না এই জায়গায় তারা কিন্তু একমত হয়ে আছে। কিন্তু এখন ব্যাপার হলো যে যদি আমরা নতুন সংবিধান না করে, যদি আমরা এই ঐকমত্য কমিশনে এমন অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে ভেবেছি যার আইডিয়া বিদ্যমান সংবিধানে একেবারেই নেই, এবং এই কারণে এই সংবিধানটাকে যদি সংস্কার করা হয়, এই সম্ভাবনা থেকে যায় যে ভবিষ্যতে হাইকোর্টে রিট হবে, রিট হওয়ার পরে সেটা চ্যালেঞ্জড হবে এবং এই সংশোধনীটা বাতিল হয়ে গিয়ে পূর্বেকার যে সংবিধান সেটা রিস্টোর হবে, সেটা ফিরে আসবে। যদি এই পরিস্থিতি হয়, তা আমরা যত সংস্কার করলাম সব কিছু আসলে জলে ভেসে যাবে। আমরা এখান থেকে আমাদের কোনো প্রাপ্তির জায়গা থাকবে না। অর্থাৎ সংবিধানের এই সংস্কারের যে জায়গাগুলো আমরা ভেবেছি, এগুলোকে যদি সুরক্ষিত করতে হয়, একটা নিশ্চয়তা যদি দিতে হয়, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের মতামতের যদি প্রতিফলন ঘটাতে হয়, গণতন্ত্রকে সুরক্ষিত করতে হয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, তাহলে নতুন সংবিধান আমাদের প্রয়োজন। এই জায়গায় কোনো আমাদের দ্বিতীয় কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন সারা দেশে গিয়েছি, যখন মানুষ এই কথাগুলো বলেছে, কিন্তু আমরা যখন ঘোষণাপত্রের মধ্যে দেখি সেখানে বলা হয় যে আয়োজিতব্য নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে, তখন আসলে ঐকমত্য কমিশনে সংস্কারের পদ্ধতি কি হবে, কার্যকরের ওয়ে আউটটা কিরকম, সেটা নিয়ে যখন আলোচনাটা চলমান, এবং এই সংস্কার কমিশনেরও প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি ঘোষণাপত্রটা জারি করেছেন, তিনি এটা পাঠ করেছেন, তার মুখ থেকে যখন ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান এই শব্দবন্ধ চলে আসে, তখন সংবিধানের ব্যাপারে যে আলাপটা, যে এটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান, অথবা সিম্পলি বাংলাদেশে যেভাবে বিএনপি চায় যে একটা সংবিধান সংস্কার করে সেটা করা, অথবা জোনায়েদ সাকিব ভাই বা রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা যেমন সংবিধান সংস্কার সভা বা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছেন, এই যে এতগুলো অপশনের মধ্য থেকে একটা অপশনের দিকে সরকারের সুনির্দিষ্টভাবে একটা অবস্থান নেওয়া, সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। এবং আমাদের কাছে এখনো মনে হয় যে জুলাই সনদ সেটা কার্যকরের পথে নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার জায়গাটা আছে। এবং আমরা জোর দাবি জানাই যে বাংলাদেশে সামনে এই রাজনৈতিক সমস্যাগুলোর সংকটগুলো থেকে উত্তরণের জন্যই নতুন একটি সংবিধান প্রয়োজন, এবং এর কারণে গণপরিষদ নির্বাচন করতে হবে। এবং এখন যে জুলাই সনদ ব্যাপারে আমরা ঐকমত্যে আমরা এসেছি এবং কমিশন সিদ্ধান্ত জানিয়েছে, সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই সামনে নির্বাচন আয়োজন করতে হবে। তাহলে আমরা একটু নির্বাচন নিয়ে আসি। কিছুদিন ধরেই আসলে নির্বাচন নিয়ে কথা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন কিন্তু প্রথমার্ধে এক কথাই জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে। আবার বিভিন্ন রকম যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলো জারি করা হচ্ছে। আসলে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রস্তুতিটা কতটুকু, এবং তারা একেবারে 300টি আসনেই প্রার্থী দিতে যাচ্ছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যখন
ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলেছে। আমরা শুরুর সময় থেকে বলেছি যে সরকার যদি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার এবং সংস্কার সেগুলো যদি সম্পূর্ণ করে ফেলে তাহলে এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। সরকার নির্বাচনের ডেট দিতেছে, ডেট অর্থাৎ একটা সময়কাল বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে, সেটা রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা তোড়জোড় আমরা লক্ষ্য করছি। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে সরকার সংস্কারের বিষয়কে পাশ কাটিয়ে নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। এটা সামগ্রিকভাবে আমাদের জাতিকে একটা হতাশার মধ্যে ফেলছে যে আমরা পূর্বেকার যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রের যে কাঠামো, সেখানে গুণগত সংস্কারের বিষয়গুলোকে নিশ্চিত না করেই যদি নির্বাচনের দিকে অগ্রসর হই তাহলে বাংলাদেশ আসলে আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমের সামনের দিকে চলতে থাকবে, এরকম ধরনের একটা পরিবেশ তৈরি হয়। আদতে আমাদের এতগুলো ভাই শহীদ হলেন, এতগুলো ভাই আহত হলেন, এত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন হবে শূন্য যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই। এ কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। এবং আমরা বারবার এই কথাটা বলছি যে বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে, একটা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, একটা মামলা না কয়েকটা মামলাতে, এবং একটা দৃশ্যমান জায়গা পর্যন্ত এটাকে উন্নীত করতে হবে যে যারা গণহত্যা করলো, যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, মানবতা বিরুদ্ধে অপরাধ করলো, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচারটা একটা দৃশ্যমান পর্যায় পর্যন্ত উন্নীত করা হয়েছে। এটা সরকারের অন্যতম প্রধান কর্তব্য, সেটা সম্পূর্ণ করতে হবে। জুলাই সনদের কথা বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার বৈঠক শেষ করেছেন। সেই জুলাই সনদ কার্যকর করা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বাংলাদেশে জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা অস্পষ্ট থেকে যায় তাহলে সে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগ যখন নির্বাচনগুলো করতো তারা বলতো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই নির্বাচন করা দরকার। আমরা বাংলাদেশের এই যে বিদ্যমান সংবিধান, সে সংবিধানের নিয়ম নীতিকে উপেক্ষা করে তার বিপক্ষে গিয়েই আমরা কিন্তু 24-এর অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি। অতএব সাংবিধানিকতা বা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার ভয়, ভীতি বা সেটাকে রাষ্ট্রদ্রোহিতার জায়গায় দিয়ে গিয়ে আমাদেরকে নানাভাবে হেনস্থা করা হবে, গ্রেফতার করা হবে, ফাঁসি দেওয়া হবে, এই ভয়টা কিন্তু আমরা কেউ পাই না। এই কারণে জুলাই সনদ যেখানে মোটা দাগে আমরা যতদূর পর্যন্ত প্রত্যাশা করেছিলাম ততদূর আমরা অর্জন করতে পারিনি, কিন্তু যতটুকু জুলাই সনদে আমাদের অর্জন ততটুকু যেন আমরা সঠিকভাবে কার্যকর করতে পারি, এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না। বাংলাদেশে নির্বাচন অবশ্যম্ভাবী ঘটনা, কিন্তু নির্বাচনের পূর্বে সংস্কার সম্পূর্ণ করা এটা সরকারের অবশ্য পালনীয় দায়িত্ব। বিচারটাকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনের জন্য যেটা সবাই দরকার হয়, লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, সেই জায়গাটাতেও সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেকগুলো জায়গাতেই বিভিন্ন ঘটনা ঘটছে যে জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। তো সেই রকম ধরনের জিনিস চলতে থাকলে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি সরকার তৈরি করতে পারবে কিনা, সেই জিনিসগুলো নিয়েও এখনো একটা সংশয়ের জায়গা রয়েছে। সেই জায়গাটা সরকারের ভাবা প্রয়োজন। এ কারণে নির্বাচনের প্রস্তুতির পূর্বেই জাতীয় নাগরিক পার্টি সংস্কার যে বাংলাদেশে বাস্তবায়ন করা হলো সেই বিষয়টা নিশ্চিত করতে চাই। যখন জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা নিশ্চিত করা সম্ভবপর হবে তারপরেই আমরা নির্বাচনের বিষয়গুলোতে আমাদের মনোযোগ নিবদ্ধ করব। জুলাই ঘোষণাপত্র যেটা করা হলো সেটা নিয়ে আপনাদের প্রশ্ন আছে। এখন জুলাই সনদ যেভাবে হচ্ছে সেখানে ঐক্যমত নিয়ে ভোট অফ ডিসেন্টের ব্যাপার আছে, ওই জায়গায় যদি আপনাদের এই অবস্থা তৈরি হয়, জুলাই সনদের মতো কি ঘোষণাপত্রের ঘোষণাপত্রের মতো কি সনদের সমস্যা তৈরি হতে পারে আপনাদের? ঐক্যমত্য কমিশন যখন আমাদের কাছে একেবারে প্রাথমিক খসড়াটা দিলেন, সেই খসড়ার মধ্যে তারা একটা অঙ্গীকারনামা দিয়েছেন। সেই অঙ্গীকারনামায় এক জায়গায় বলা হলো যে পরবর্তী সরকার 2 বছর সময় নিয়ে এটা সম্পূর্ণ করবেন। আমরা এটার আপত্তি জানিয়েছি, কারণ আমরা তখনো পর্যন্ত কার্যকরের পথ কি সেটা নিয়ে কমিশনে আলাপ করিনি, কিন্তু কমিশন একটা বিষয়ে একটা নির্দেশনা প্রদান করছে বা একটা ইঙ্গিত প্রদান করছে যে 2 বছর সময় নিয়ে পরে এটা কার্যকর করা হবে। তো এই জায়গাটাতেও আমাদের একটা কিন্তু আশঙ্কার জায়গা রয়েছে, যেহেতু জুলাই ঘোষণাপত্র, সে জুলাই ঘোষণাপত্রে একটা অপূর্ণাঙ্গভাবে এটা হয়েছে। এটার পজিটিভ দিক যেমন রয়েছে, কিন্তু এই যে অপূর্ণাঙ্গতা,
যেটা আমাদের জাতীয় জীবনে একটা অপ্রাপ্তির জায়গা তৈরি করে রাখলো, সেরকম ধরনের সংশয় কিন্তু জুলাই সনদের ব্যাপারেও আমাদের রয়েছে। এই কারণে আমরা বারবার এই কথাটা বলেছি এবং কমিশনের সর্বশেষ দিনের বৈঠকে আমাদের দলের তরফ থেকে দাবি জানিয়েছি যে যতগুলো রাজনৈতিক দল আমরা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে সকলকে সাথে নিয়ে কমিশন যেন আবার একটা বৈঠকের আয়োজন করেন, যেখানে এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে আলোচনা হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফএ করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই নির্বাচন করতে হবে সামনের। সেক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে যে এই জুলাই সনদে এমন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আসলে সরাসরি সংবিধানের সাথে সংযুক্ত। মোটা দাগে জুলাই সনদের এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে দ্বিতীয় দফার বৈঠকটা হয়েছে, এর আগে যে বিষয়গুলো নিয়ে অলরেডি আগেই ঐক্যমত্য ছিল রাজনৈতিক দলগুলোর, তার বাইরে যে বিষয়গুলো অন্তত আছে সেগুলো বেশিরভাগই সংবিধানের সাথে সংযুক্ত। যেমন সংবিধানের 70 অনুচ্ছেদের মতো বিষয়, তারপরে বিচারপতি, প্রধান বিচারপতি নিয়োগের মতো বিষয়, রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, এই বিষয়গুলো, অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আসলে সংবিধানের সাথে সংযুক্ত। আবার মৌলিক অধিকারের কলেবর বৃদ্ধির ব্যাপারে এখানে আলাপ হয়েছে। যে এতগুলো বিষয় যখন সংবিধানের সাথে সংযুক্ত বিষয়গুলোর সঙ্গে রয়েছে, তো সংবিধানের সাথে সংযুক্ত বিষয়গুলো থাকা অবস্থায় এটাকে কিভাবে কার্যকর করা হবে? সংবিধান সংশোধন না করে বা সংবিধান নতুন করে না লিখে এটা কিভাবে সম্ভব? তো সে জায়গায় আমরা কিন্তু আমাদের অতীতের ইতিহাসের দিকে আমরা তাকাতে পারি। যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমতা নিয়েছেন, তিনি কিন্তু ফরমান জারি করেছেন। ফরমান জারি করে সেই ফরমানের ভিত্তিতেই তিনি দেশ পরিচালনা করেছেন। সে ফরমানের যতটুকু অংশ সেটা সংবিধানের সাথে এটার সামঞ্জস্যতা ছিল, সংবিধানের ততটুকু প্রিভেল করত, ততটুকু কার্যকর থাকত। যতটুকু অংশ সংবিধান এই ফরমানের সঙ্গে সেটার সাদৃশ্য ছিল না, সামঞ্জস্য ছিল না, সেই অংশটুকু স্থগিত অবস্থায় থাকতো। তো অতএব আমরা রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতের সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি রিফরমেশনের জন্য, সেই জায়গাটাতে যদি এলএফও করা হয় বা রাষ্ট্রপতি যদি কোনো অর্ডিন্যান্স জারি করেন, তো এর মধ্য দিয়ে জুলাই সনদে যে বিষয়গুলো বিবৃত হলো সেই বিষয়গুলোর সাথে সংবিধানের যা কিছু সাংঘর্ষিক সেই অংশটুকু সংবিধানের সাথে স্থগিত অবস্থায় থাকলো এবং পরবর্তীতে যখন নির্বাচন হলো, সেই একটা নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ এবং সংসদ দুটো আয়োজন করা সম্ভব, আমরা সে কথাও বলেছি। তো তখন যারা নির্বাচিত প্রতিনিধিরা আসলেন, তারা এই পূর্বেকার যা কিছু হলো সেগুলোর জন্য একটা বৈধতার জায়গা তারা আইনগতভাবে তৈরি করলেন পরবর্তী প্রতিনিধিরা, তাহলে কিন্তু আর সংকটের জায়গা থাকে না। কিন্তু যদি এটাকে সোললি এখন একটা শুধুমাত্র জেন্টেলম্যান এগ্রিমেন্ট বলে পরের যারা সরকার চালাতে আসবে তাদের উপর যদি এটা ছেড়ে দেওয়া হয়, তো এই আশঙ্কার জায়গাটা থাকে যে এটা আসলে বাস্তবায়ন হবে কি হবে না। কারণ বাংলাদেশে এর আগে 90-তে 3 জোটের যে রূপরেখা, সেটা বাংলাদেশে আসলে যে সরকাররা পরবর্তীতে ক্ষমতায় এসেছেন তারা এটা বাস্তবায়ন করতে চান নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বিএনপি ক্ষমতা পরিচালনা করে 96-তে এসেই তারা একতরফাভাবে নির্বাচন আয়োজন করেছিলেন। তারা ক্ষমতায় টিকে থাকতে পারেন নাই, তারা ক্ষমতা ছেড়ে দিয়ে গিয়েছেন। আর আওয়ামী লীগ দমন পীড়ন করে তারা তাদের ক্ষমতাকে সামনের দিকে নিয়ে গেছে। তো এই ধরনের যখন পরিস্থিতিগুলো হয় আর কি বাংলাদেশে, তো এই কারণেই আমরা বলি যে আমরা যা অর্জন আমাদের শহীদদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সে অর্জনকে আমাদের নিশ্চিত করে নিয়ে তারপরে আমাদের পরবর্তী পথ আগানো প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা কি এটা বলতে পারি যে জুলাই সনদ কার্যকর এবং সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাচ্ছে না? জুলাই সনদকে যদি কার্যকর না করা হয়, যদি সংস্কারকে সম্পূর্ণ না করা হয়, তাহলে যে নির্বাচন সেটা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। এটা দিন শেষে আমাদের সাথে একটা প্রহসন হয়ে পরিণত হবে। এই কারণে আমরা বারবার এটা বলছি যে জুলাই সনদকে কার্যকর করা, তার ভিত্তিতে সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে। যদি জুলাই সনদ কার্যকর করা না হয়, যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে যে নির্বাচন, সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে না। আর যে 300টি আসন, প্রতিটি আসনে কি এনসিপি তাদের দিয়ে দিচ্ছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে সারা দেশে আমরা সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে কাজ করছি। আমরা বিশ্বাসী যে সারা দেশের সকল আসন, এখন 300টি আসন রয়েছে, এই আসনগুলোতে আমরা উপযুক্ত প্রার্থী আমরা দিতে পারবো। অনেকগুলো জায়গাতেই আমাদের এই কথাবার্তাগুলো হচ্ছে। আমাদের সংগঠনে যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন বা বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃত্ব যারা আছেন,
এবং এর বাইরেও অনেক মানুষেরা যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে চান, যারা হয়তো স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সমাজসেবার মতো কাজের সঙ্গে যুক্ত থেকেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং মানুষের সঙ্গে তাদের একটা সম্পর্কের জায়গা রয়েছে, তারা যদি আমাদের দলীয় কলেবরের সঙ্গে যুক্ত নাও হয়ে থাকেন, তারপরেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। গতকালও একটা জেলা থেকে কয়েকজন এসেছিলেন এবং তাদের ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম যে তারা আসলে সেই তাদের অঞ্চলে তারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তারা ফেসিবাদ বিরোধী ভূমিকা নিয়েছেন। তারা সিনিয়র সিটিজেন অর্থাৎ মধ্যবয়সী, 40-50 বা 60-এর কোঠায় তাদের বয়স। এই মানুষেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমরা সে যে প্রস্তুতির জায়গাগুলো, সেগুলোর দিকে আমরা তখনই আরো মনোযোগী হব যখন জুলাই সনদটা আসলে কার্যকরের একটা বিষয় বাংলাদেশে চূড়ান্ত হবে। আরেকটা বিষয় সেটা আমি জানতে চাই, সেটা হচ্ছে এনসিপি কি এককভাবে নির্বাচন করবে নাকি জোট করার কোনো সিদ্ধান্ত আসতে পারে? আসলে বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধভাবে নির্বাচন করা এটা নতুন কোনো ঘটনা না, কিন্তু আমরা এখন সাংগঠনিক স্বাতন্ত্র্য রক্ষা করে আমরা পথ চলার পক্ষপাতী। এখন জোট হবে কি হবে না এই বিষয়টা আমরা এখনই এত নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু জোট হবেই না এটাও যেমন আমরা নিশ্চিত করে বলবো না, আবার জোট হয়ে গেছে বা হবে সেই আলোচনাটাকেও আমরা এখনই কনক্লুড করতে চাই না। আমরা মনে করি আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করা, দেশের স্বার্থকে মাথায় রাখা এবং আদর্শিক যে বোঝাপড়ার জায়গাগুলো আছে, কর্মসূচিগত যে বোঝাপড়ার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে বিবেচনায় নিয়ে যদি আমাদের জোটের প্রয়োজন হয় তাহলে সেই ধরনের জোটের সম্ভাবনাকে আমরা এখনই নাকচ করি না।